This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কসবায় কাউন্সিলরকে গুলি, তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এলো। কি তথ্য? আচ্ছা বলুন তো, কসবার গুলশান কলোনি এখন কি এক টুকরো বাংলাদেশ? কারণ কসবার গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাবা, এমনই অভিযোগ উঠছে। গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা। অভিযোগ তুলছে কে? রাজ্যের বিরোধী দল বিজেপি। গুলশান কলোনিতে চলছে বেআইনি পুকুর ভরাটের কাজ। সস্তায় বেআইনি নির্মাণের সুযোগেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা। জলাজমি বুঝিয়ে বহুতল নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে সরকার প্রশাসনের নজর এড়িয়ে রমরমে বেআইনি নির্মাণ? আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনি পদক্ষেপের ভাবনা বিজেপির। গুলশান কলোনিতে অনুপ্রবেশ বিতর্কের মধ্যেই চিত্রদুর্গ থেকে সোমবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত 6 জন। পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ, জেরায় শিকার ধৃতদের। এই যে সমস্ত পায়রার খোপড়ের মতো ছোট 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 ঘর তৈরি হচ্ছে, ইল্লিগাল ঘর, কার ঘর কেউ জানে না, কে ওনার তার কোনো ট্রেস নেই, যার দখল সে ভাড়া দিচ্ছে, কোটি কোটি টাকা রোজগার হচ্ছে, জমি লুটে নেওয়া হচ্ছে। এবার বাংলাদেশ থেকে সব ক্রিমিনাল রেকর্ড থাকছে। ও তো একটা পুরো মানে ওখানে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের একটা হাব তৈরি হচ্ছে। ওটা ইমিডিয়েটলি অ্যাড্রেস না করা গেলে এটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। একের পর এক ঝিল সব বুঝিয়ে দিচ্ছে। ববি হাকিম যদি না জানেন তাহলে ওনার ওই পদে থাকা নিয়ে লোকে প্রশ্ন তুলে দেবে। আমরা কোর্টে যাব, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে। সরকারি খাস ল্যান্ড কিভাবে বেচে দিয়েছে আননোন হচ্ছে মিসক্রিয়েন্টসদের, আননোন গুন্ডাদের, আননোন সমাজ বিরোধীদের, তার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাব। কিলোমিটার পর কিলোমিটার বেচেছে। সুশান্তকে যে মেরেছে, জুলকার না ফুলকার কি আমি জানি না, মিয়া মারতে যাবে, গোডাউন দখল করেছে, ইয়ার কি মারা? গোডাউন যদি আমার কেউ দখল করে আমার জমি, আমার ফার্স্ট কাজ কি? পুলিশে এফআইআর করা। কোথায় এফআইআর? আমার সম্পত্তি আপনি দখল করবেন, আমি তো কোর্টে যাব। কোথায় কেস? খুন করতে এসে ফেসে গেছে, এখন সব এ করছে, আর আপনারা সেগুলোকে পাবলিসিটি দিচ্ছেন। নিঃসন্দেহে চাঞ্চল্যকর অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা। আমি শ্রাবন্তীর কাছে জানতে চাইবো, শ্রাবন্তী, মানে বিস্ফোরক অভিযোগ তুলছে রাজ্যের বিরোধী দল। তারা বলছে যে কসবাতে গুলশান কলোনিতে যেন ক্রমে ক্রমে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠছে, তাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমায়। কতটা সত্যি এই অভিযোগ? দীপ, আমরা যদি একটু গুলশান কলোনির ম্যাপটা বোঝার চেষ্টা করি, কয়েক কিলোমিটার জুড়ে এই গুলশান কলোনি রয়েছে, তার আগে পিছে কি রয়েছে? সায়েন্স সিটি, ঠিক সায়েন্স সিটির পরেই আগের যে তৃণমূল ভবন ছিল তিলজলার জায়গায়, ঠিক তৃণমূল ভবন, ঠিক তার পিছনেই রয়েছে এই গুলশান কলোনির কয়েক কিলোমিটার জুড়ে এই গুলশান কলোনি। এখন যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে এবং বিজেপির যারা কর্মকর্তা তারা বলছেন তারা কলকাতা হাইকোর্টে আসবেন দুটো বিষয় উল্লেখ করে। একটা হচ্ছে বেশ কিছু সরকারি ভেরি, গোটাটাই সরকারি জমি এবং বেশ কিছু ভেরি ছিল, আমাদের ছবিতে উঠে এসেছে সেই সমস্ত ভেরি বোঝাইয়ের কাজ, যেটা ভেরি বোঝাই করে রীতিমতো বেআইনি নির্মাণ হচ্ছে। দুই হচ্ছে যে সমস্ত নির্মাণ হচ্ছে সেগুলো তো এক কথায় হচ্ছে শুধুমাত্র ভেরি বোঝাই করে নির্মাণ হলেই সেটা বেআইনি এরকমটা নয়। যেরকমভাবে নির্মাণ করা হচ্ছে অর্থাৎ ঘেঁষাঘেঁষি করে পর করে বিল্ডিং তুলে দেওয়া হচ্ছে, সেটাও একটা বেআইনি। এবং কারা আসছেন? বাংলাদেশিরা আসছেন, অনুপ্রবেশকারীরা আসছেন, সরকারকে কিছুই জানে না, প্রশ্ন তুলছে বিজেপি। এবং তাদের বক্তব্য যে গোটা জায়গাটার যে এই অংশটা রয়েছে সেই অংশে এই রমরমা কত বছর ধরে, কয়েকটি বছর ধরে তাদের যেটা দাবি রয়েছে, বেশ কিছু বছর ধরেই এই রমরমাটা বেড়ে যাচ্ছে এবং যার জন্য এই অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিজেপির এই দাবি কেন রয়েছে তারা আরও উল্লেখ করছেন যে কেন, কারা রয়েছেন এই গুলশান কলোনিতে। আমাদের কাছে তথ্য আসছে, আমাদের অপর প্রতিনিধি সিজার মণ্ডলের যে তথ্য রয়েছে যে এসটিএফ 2021 সালে বেশ কিছু বাংলাদেশিকে গ্রেফতার করে। তারা কি করছিল? তারা সেই গুলশান কলোনিতে ঠাঁই নিয়েছিল এবং জাল নথি তৈরি করছিল। এবং এসটিএফ যখন গ্রেফতার করে তারপর রাজ্য সরকারকে অ্যালার্ট করে দিয়ে যায়, রাজ্য সরকারকে যাতে সচেতন হয় রাজ্য সরকার, তার জন্য জানিয়ে দেয় যে এই কলোনিটা কন্টিনিউয়াসলি একটা বাংলাদেশিদের ঠেকা হয়ে উঠছে। ফলে এই ব্যাপারে ইমিডিয়েট কোনো পদক্ষেপ কিন্তু আপাতত আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি শ্রাবন্তী বলছিল, দীপ, এই মুহূর্তে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের দর্শকদের জানানোর প্রয়োজন রয়েছে। 2021 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ
কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস হানা দেয় গুলশান কলোনিতে। উত্তরপ্রদেশ পুলিশ গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে লখনৌয়ে কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করে যাদের বৈধ নথি ছিল না। আচ্ছা কেন বলুন তো এই গুলশান কলোনিকে ঘিরে একটার পর একটা ঘটনা ঘটেছে এবং কেন অনুপ্রবেশকারীদের এত অবাধ যাতায়াতের বা তাদের একটা সেফ জোন হয়ে গেছে এই জায়গাটা? সিজারের সঙ্গে বিষয়ে কথা বলবো। সিজার, দেখো, গুলশান কলোনিতে 2021-এর যে ইউপিএ এটিএস এর যে অভিযান, সেই অভিযানে মাফিজুর রহমান বলে একজন ইন্টারন্যাশনাল ট্রাফিকারকে খুঁজছিল ইউপি এটিএস, এবং মাফিজুর রহমানকে গুলশান কলোনি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীতে ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে 17 জন বাংলাদেশি যুবককে উদ্ধার করা হয়, যাদের এই মাফিজুর ট্রাফিক করে এনেছিল তাদের কাজের টোপ দিয়ে। তারা প্রায় 45 দিন ধরে ওই এলাকায় ছিল এবং যেটা জানা যায় পরবর্তীতে যে মাফিজুরের সঙ্গে একটি চক্রের যোগ রয়েছে, যারা ভুয়ো ভারতীয় নথিপত্র তৈরি করে দেয় এই বাংলাদেশিদের, এবং বাংলাদেশিরা তারপর ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। এবং এই যে গুলশান কলোনি, তুমি যদি গত কয়েক বছর ধরে কলকাতা পুলিশ বা জেলা পুলিশ কলকাতার উপকণ্ঠ বা কলকাতার মধ্যে সবথেকে নতুন গজিয়ে ওঠা অপরাধপ্রবণ জায়গা হিসেবে খালি গুলশান কলোনি না, গুলশান কলোনি, মার্টিন পাড়া এবং তার ঠিক পেছনে আনন্দপুর থানার সংলগ্ন যে নরেন্দ্রপুরের যে অংশগুলো রয়েছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করেন, কারণ সেখানে অনেকাংশেই পুলিশি নজরদারি কম এবং সবথেকে বড় কথা সেখানে বাইরের প্রচুর মানুষ এসে বসবাস করছেন এবং সেই যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের ফলে সেখানে প্রচুর মানুষ যারা আসছেন তাদের সঠিক পরিচয় জানা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, এবং সেই সুযোগকে কাজে লাগিয়েই এই সিন্ডিকেটগুলো এখানে সক্রিয়, এমনটাই কিন্তু পুলিশের ধারণা। এবং সেই সময় তদন্তে উঠে এসেছিল যে এই সিন্ডিকেট ওই এলাকার যে অপরাধ সিন্ডিকেট, যার পেছনে শাসক দলের নেতাদের যথেষ্ট ব্লেসিংস রয়েছে, সেই সিন্ডিকেট কিন্তু এই ধরনের পাচার চক্রকে সহায়তা করেছে। না হলে ওই এলাকায় 17-18 জন বাংলাদেশি নাগরিককে এইভাবে রাখা সম্ভব ছিল না। আরও একটা উদাহরণ তোমাকে দিচ্ছি, সেটা গুলশান কলোনি সরাসরি না হলেও গুলশান কলোনির ঠিক পাশেই, যেটা তোমাকে বললাম যে আনন্দপুর থানা লাগোয়া যে নরেন্দ্রপুরের এলাকা রয়েছে, সেখানের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এই বছর জুলাই মাসে। আনন্দপুর থানা গ্রেপ্তার করে 4 জনকে, তার মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক পাবনার বাসিন্দা। তারা এখানে অপরাধের উদ্দেশ্যে এসেছিল এবং নরেন্দ্রপুরে বাড়ি ভাড়া নিয়েছিল। এই নরেন্দ্রপুর বললে আমরা কলকাতার বাইরে ভাবছি হয়তো, কিন্তু ভৌগোলিকভাবে দেখতে গেলে সেটা গুলশান কলোনির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে, কারণ সেখানে তাদের আনন্দপুর থানার একেবারে লাগোয়া অংশ, অর্থাৎ গুলশান কলোনি এবং সংলগ্ন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের মধ্যে গজিয়ে ওঠা, সাম্প্রতিক সময়ে গজিয়ে ওঠা যে বিভিন্ন যে বসতি এলাকা, সেই বসতি এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছেও বড় মাথা ব্যথার জায়গা। নিঃসন্দেহে এটা একদম মানে মাথা ব্যথার জায়গা তো বটেই, তার সঙ্গে এটা প্রশাসনের ভূমিকা নিয়েও একই দিকের সঙ্গে মেসেজের প্রশ্ন উঠবে, তাই না দীপ? একটার পর একটা ঘটনা ঘটেছে এবং একটু আগে যে ইনফরমেশন আমরা 2021 সালের ডিসেম্বর মাসের কথা বললাম, যেখানে অ্যারেস্ট করা হয়েছে এটিএস এর তরফ থেকে, সেখানে কিভাবে এত সহজে বাংলায় প্রবেশ করা হলো এবং এই জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে এবং অপরাধের একেবারে নতুন একটা ডেস্টিনেশন হয়ে যাচ্ছে এই গুলশান কলোনি এবং চারপাশের এলাকাগুলো? প্রশ্ন তো উঠবেই। দেখো লিমা, বিজেপির অভিযোগটা খুব পরিষ্কার। বিজেপির অভিযোগ যে কসবা মতো একটা এলাকা, সেখানে গুলশান কলোনি, সেখানে নথি ছাড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে এবং সেখানে স্থায়ী বাসা বা ডেরা গড়ে তুলছে। বিজেপির অভিযোগ যে রাজ্যে এভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে কারা? শাসক দল, মানে তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ খুব স্পষ্ট এবং বিজেপি এই অভিযোগ নিয়ে হাইকোর্টেও দ্বারস্থ হবে, তার আইনি পথে যাবে, এমন হুঁশিয়ারও কিন্তু আমরা দিতে শুনলাম এই মাত্র বিজেপি নেতা শঙ্কুদেব পঞ্জার গলায়। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আমি অরিন্দম বাবুর কাছে একটা সরাসরি খুব সহজ বেসিক একটা প্রশ্ন করবো। অরিন্দম বাবু, প্রশ্ন, বিজেপি যে অভিযোগ করছে যে কসবার গুলশান কলোনি, অর্থাৎ শহর কলকাতার মাঝে এক টুকরো গুলশান কলোনি, সেই গুলশান কলোনি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নতুন ডেরা বা সেফ প্যাসেজ হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, শুধু ওই বিজেপি কি বলেছে আমি তার মধ্যে নেই, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের টিভি চ্যানেলও দীর্ঘদিন ধরে আমি বলে আসছি, সব টিভি চ্যানেলে বলে আসছি, তো অনুপ্রবেশের মাধ্যমে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ভারত দখলের যে একটা ঘৃণ্য চক্রান্ত চলেছে, সেটা আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে একটা করিডোর করে নিচ্ছে। সেটা বিভৎস ঘটনা 2012 আমরা খাগড়াগড় ইস্যুতে দেখেছিলাম। কিন্তু পরবর্তীকালে
আপনারা যদি বিভিন্ন জায়গায় যদি যেগুলো আপনারা দেখিয়েছেন, আপনারা যদি মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে হরিদেবপুর শুরু করে আনন্দপুর থেকে শুরু দেখে থাকেন বা দেখিয়েছেন, সেখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে এক সংখ্যক রাজনৈতিক নেতা ছত্র ছায়ায় এদেরকে অনুপ্রবেশে ঢুকতে সাহায্য করছে। এখন ভয়ঙ্কর পরিস্থিতি, আমি আপনাকে বলে দিচ্ছি, ভয়ঙ্কর। যদি আমি দেশকে ভালোবেসে থাকি, যদি আমার মাতৃভূমিকে ভালোবেসে থাকি, তাহলে উইদাউট এনি হেজিটেশন আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে সমস্বরে বলছি, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা চলেছি। কারণ হচ্ছে কি, যেভাবে বুদ্ধিমত্তার দ্বারা আধুনিক প্রযুক্তিকে আজকে আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন, আপনারা দেখছেন ট্যাবে যেরকম নাকি আজকে সরষেতে ভূত রয়েছে, তেমনি আমার ওয়েস্ট বেঙ্গল শুধু বলবো না, আরো বিভিন্ন স্টেটেও রয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বর্তমান পরিস্থিতি আমি আপনাকে বলছি, এটা সমালোচনা হবে, আমাকে গালিগালাজ দেবে। কারণ মনে রাখবেন যে রাজ্যনীতি আর হচ্ছে কি দেশভক্তি এবং রাষ্ট্রনীতি কিন্তু এক নয়। এক সংখ্যক রাজনৈতিক নেতা আমার দেশকে বিক্রি করে শুধু স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাজে আচ্ছা নীতিতে চলছে, এই জিনিস চলতে পারে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ইন কোলাবোরেশন অফ স্টেট গভর্নমেন্টকে নিয়ে ইমিডিয়েট সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, এবং যে প্রশ্ন বারবার উঠে আসছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কসবার গুলশান কলোনি তাকে ক্রমেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে দাঁড়াচ্ছে। একটু আগে যেমনটা আমাদের সহকর্মী সিজার জানাচ্ছিল, শ্রাবন্তী জানাচ্ছিল, 2021-এর 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ এটিএস যৌথভাবে হানা দেয়। সেই সময় লখনৌতে গ্রেপ্তার হয় কয়েকজন বাংলাদেশি, যাদের ভারতে আসার কোনো বৈধ নথি ছিল না। সেই তদন্তে উঠে আসে কসবার গুলশান কলোনির নাম। দেখো দীপ, আমরা বিজেপির অভিযোগ কি সেটা আমরা শুনিয়েছি ইতিমধ্যেই এবং দেখাচ্ছিলাম আমাদের দর্শকদেরকে, কিন্তু কি ভাবছে বিজেপির নেতারা এই মুহূর্তে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছি। জগন্নাথবাবু, এই গুলশান কলোনি নিয়ে অনেকগুলো বিষয় সামনে আসছে, যে অভিযোগ আপনারা রাখছেন বাংলাদেশিদের সেফ জোন হয়ে যাচ্ছে, পরবর্তীতে আপনারা কিভাবে এগোবেন, কি ভাবছেন? দেখুন, বাংলাদেশিদের বলতে অনুপ্রবেশকারীদের সেফ জোন হয়ে গেছে ওটা। রোহিঙ্গারা ওখানে এসে বসবাস করতে শুরু করেছে, এবং কলকাতার কি পরিস্থিতি, নিউ টাউন থেকে শুরু করে বাইপাসের দুই ধার, সেটা তো আমরা দেখলেনই। বাংলাদেশের এমপি, তাকে নিউ টাউনের একটা আবাসনে কুচি কুচি করে কেটে ফেলা হলো, তারপর ফ্রিজে ভরে দেওয়া হলো, তার মৃতদেহের বিভিন্ন অংশ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হলো। এই তো হচ্ছে কলকাতার পরিস্থিতি। এবং তার সঙ্গে এখানে শাসক দল এবং সেখানে পুলিশ, তাদের প্রত্যক্ষ মদতে যাবতীয় অবৈধ কারবার এই বাইপাসের ধারগুলিতে শুরু হয়েছে। এবং এটা চিংড়িঘাটা থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে শেষ হয়ে গড়িয়া, এবং গড়িয়ার পর রেল লাইন ধরে ফুরফুরা ঘুটিয়ারি শরীফ পর্যন্ত এই জিনিস চলছে। সর্বত্র রোহিঙ্গারা আসছে, বাংলাদেশিরা এসে সেটেল করছে, এবং এই কারণেই তো আমরা অনুপ্রবেশের কথা তুলছি, আমরা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতরণের কথা বলছি। এই কারণেই সিএ এর তাৎপর্য, এই কারণেই এনআরসি প্রয়োজন পশ্চিমবঙ্গে। আপনারা আইনি পদক্ষেপ করবেন? আইনি পদক্ষেপ প্রতিটি ক্ষেত্রে পুলিশের করার কথা। সুমোটো এখানে বাংলাদেশি ধরা পড়লে পরে, অনুপ্রবেশকারীদের ধরা পড়লে পরে তাদের ধরে বিএসএফ এর হাতে তুলে দিয়ে পুশব্যাক করানোর কথা। কিন্তু পুলিশ বিএসএফ পুশব্যাক করাতে গেলে কোনো রকমের সহযোগিতা করে না, বর্ডার আউটপোস্ট তৈরি করে দেয় না, ফেন্সিং এর ব্যবস্থা করে না, আর বাংলাদেশিদের জামাই আদর করে কলকাতা শহরে বসে। আজকে কলকাতার কোন কাউন্সিলরকে মেরেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র। এবার নবান্ন আর লালবাজারের দরজাতেই বাংলাদেশিরা গিয়ে বসবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার কলকাতার মেয়র ফরহাদ হাকিম গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা নিয়ে তিনি কি বলছেন শোনাবো। যাক না, ওরা সব যাবে, কোর্টে যাবে, মুখ থুবড়ে পড়বে। ছবি আছে, বাংলাদেশি বসিয়েছে। কিসের জন্য বসাবে বাংলাদেশি? ছেলেটাকে মারবার ধান্দা করে দিল, বিজেপি পারল না, আর এখন আকিবুল বাকিবুল টাকিবুল বাংলাদেশি সব অনেক গল্প বেরোবে। ক্রিমিনালকে যে সাহায্য করবে সেও ক্রিমিনাল। কসবাকাণ্ডে ধৃত যুবরাজ ও গুলজারের সঙ্গে মহিলাদের কথোপকথনের তথ্য তদন্তকারীদের হাতে। কারা ওই মহিলারা? তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের নাম বদলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। মহিলাদের নামে গ্যাংয়ের ছেলে সদস্যদের নম্বর মোবাইলে সেভ রাখে গ্যাংয়ের সদস্যরা। মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলে মনে হবে কোনো মেয়ের সঙ্গে কথোপকথন।
গ্যাংয়ের সদস্যদের পরিচয় গোপন রাখতে এবং পুলিশের চোখে ধুলো দিতেই এই পন্থা বলেই তদন্তকারীরা অনুমান করছেন। গুলজার এবং যুবরাজ পাপ্পু গ্যাংয়ের কার কার সঙ্গে যোগাযোগ করেছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুপ্রিয়, আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। সুপ্রিয়, যে চ্যাট সামনে এসছে তাতে ঠিক কি ধরনের কথোপকথন দেখে এই একটা মানে অনুমান এখনো পর্যন্ত পুলিশ করতে পারছে, দর্শকদের জানাও প্লিজ। দেখো, ইতিমধ্যেই কিন্তু এই যে পাপ্পু গ্যাংয়ের সদস্য হিসাবে যুবরাজ যে কাউন্সিলরের উপরে হামলা চালিয়েছিল তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। অন্যদিকে গুলজার খান, অন্যতম মাস্টার মাইন্ড, তাকেও কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছে। এদের দুজনের মোবাইল ফোন যখন তদন্তকারীরা খতিয়ে দেখার কাজ শুরু করেন যে এরা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথোপকথন হয়েছে, সেই বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখতে পান যে এরা দুজনেই বেশ কিছু মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছো বা এদের সঙ্গে কথোপকথন হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট বা টেক্সট মেসেজের মাধ্যমে। আর এটাই কিন্তু তদন্তকারীদের প্রথমটা বেশ ভাবাতে শুরু করে যে দুজনে কেন এত মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখতো বা কী প্রয়োজনীয়তা ছিল। এবং সেই তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা এদের দুজনকে দফায় দফায় যখন জিজ্ঞাসাবাদ করে তখন যেটা জানতে পারে যে যাদের সঙ্গে যে মহিলাদের সঙ্গে কথোপকথন হতো এদের, তারাও কিন্তু এই পাপ্পু গ্যাংয়ের সদস্য, বিহারের কুখ্যাত এক দুষ্কৃতী পাপ্পু চৌধুরী, তার গ্যাংয়ের সদস্যদের এই কাউন্সিলরের খুনের ঘটনাতে ব্যবহার করা হয়েছিল বা ভাড়াটে খুনি হিসাবে নিয়ে আসা হয়েছিল। সেই পাপ্পু গ্যাংয়েরই সদস্য মহিলাদের সঙ্গে এরা দুজন নিয়মিত কথোপকথন বলতো। কিন্তু বাস্তবে এই মহিলাদের কোনো রকম কোনো অস্তিত্ব নেই। তাহলে এই মহিলারা কারা যাদের সঙ্গে কথোপকথন হচ্ছে এদের দুজনে? পরবর্তী তদন্তকারীরা যেটা জানতে পারেন যে এরাও কিন্তু পাপ্পু গ্যাংয়েরই সদস্য, কিন্তু পুরুষ সদস্য। অর্থাৎ পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা কোনো অপরাধ করার পর যদি পাপ্পু গ্যাংয়ের কোনো সদস্য কোনো পুলিশের হাতে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে অপর যারা সদস্যরা রয়েছেন যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বা কথোপকথন হতো তাদের পরিচয় যাতে আড়াল রাখা যায় বা তাদের অবস্থান যাতে গোপন রাখা যায়, সেই কারণেই বা পুলিশের চোখে ধুলো দিতেই কিন্তু এই পন্থা অবলম্বন করা হতো। অর্থাৎ গ্যাংয়ের যারা সদস্যরা বা মেম্বাররা রয়েছেন তাদের সঙ্গে যখন অপর একজন যোগাযোগ করতো তখন তারা এই মহিলাদের নাম দিয়ে মোবাইলে সেভ করে রাখতো বা তাদের সঙ্গে কথোপকথন বলতো। নজর থাক, ধন্যবাদ তোমায়।